যেটা আছে প্রথমে তোমার হচ্ছে এরপরে টপ চ্যাপ্টার হচ্ছে আমাদের বৃত্ত। তো বৃত্তের কিছু যেসব টপিক গুলো আছে এটা তোমরা 10 মিনিট ধরে দেখতেছো স্লাইডটা, সো হোপফুলি তোমরা পড়ে ফেলছো। তোমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তো তোমাদের একটা ছোট্ট জিনিস একটু বলে দিই, এই জিনিস যেন কখনো ভুল করো না করো, হ্যাঁ। এই জিনিসটা তোমরা সবসময় উল্টাপাল্টা করো, কেন জানি না, এখনো পর্যন্ত অনেকে উল্টাপাল্টা করে। যে এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, একটা বৃত্তের জেনারেল ইকুয়েশন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটার এক্স এর কোএফিসিয়েন্টকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, এক্স এর কোএফিসিয়েন্টকে 2 দিয়ে ভাগ করলে তুমি জি এর ভ্যালু পাবা। এক্স এর কোএফিসিয়েন্ট বাই 2, এটাতে তুমি জি এর ভ্যালু পাবা। আর ওয়াই এর কোএফিসিয়েন্ট যেটা আছে, ওয়াই এর কোএফিসিয়েন্ট যেটা আছে, ঠিক আছে, ওয়াই এর কোএফিসিয়েন্টকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, এই ক্ষেত্রে তুমি এফ এর ভ্যালু পাবা, ঠিক আছে। আর সি তো সি, আর আর এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। খেয়াল রাখবা জি আর এফ কিন্তু কেন্দ্র না, ঠিক আছে, মনে রাখবা যে জি আর এফ কেন্দ্র না, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। মানে এই যে এক্স এর সহগকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, এক্স এর সহগকে যদি তুমি -2 দিয়ে ভাগ করো, এটা হলো তোমার কেন্দ্রের ভুজ। এক্স এর সহগ বা এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই -2। আর মাইনাস এফ হচ্ছে কি, এই 2f, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। ওয়াই এর সহগ তোমার হচ্ছে ডিভাইড বাই কি -2, সেন্টারটা হবে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, নট জি এফ। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, জি আর এফ কিন্তু কেন্দ্র না। এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে জি এর মান পাওয়া যায়, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে এফ এর মান পাওয়া যায়, আর আর ব্যাসার্ধ বের করার জন্য রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এবং তোমার কি বলতো, এইটা কিন্তু কেন্দ্র না, জি আর এফ কিন্তু কেন্দ্র না। এই এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে বা জি এর নেগেটিভ ভ্যালুটা হচ্ছে তোমার কেন্দ্র, ওয়াই এর এফ এর নেগেটিভ ভ্যালুটা হচ্ছে তোমার কেন্দ্র। এটা একটু মাথায় রাখতে হবে। আর এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, এক্স অক্ষকে স্পর্শ করলে শর্টকাট হচ্ছে আমাদের কি বলতো, সি ইজ ইকুয়াল, শর্টকাট না, ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ করলে তোমার হচ্ছে সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার। উভয় অক্ষকে স্পর্শ করলে, বোথ অক্ষকে যদি এক্স স্কোয়ার স্পর্শ করে, তাহলে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার হবে, সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ারও হবে। তো যাই হোক, এইখানে তোমাকে বলা হয়েছে যে একটা বৃত্ত, আর একটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী হলে সি এর ভ্যালু 0। মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী মূল বিন্দুগামী হলে তোমার কি জানি আমরা, মূল বিন্দুগামী হলে সি এর ভ্যালুটা 0। এই টপিকগুলো তোমরা সবাই মোটামুটি জানো, জাস্ট খুবই অল্প টাইমের মধ্যে আমরা একটু লিখে দিচ্ছি। এখন বলা হয়েছে যে এইটার এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সি এর ভ্যালুটা কত। তো এখানে জি এর ভ্যালুটা যদি আমরা একটু বের করি, তো জি এর ভ্যালুটা হচ্ছে এক্স এর সহগ বাই 2, এটা আসতেছে -2। তাহলে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, মানে আসতেছে -2 স্কোয়ার, হুইচ ইজ 4। তো তোমরা এটা আশা করি বলতে পারবা, সবাই বুঝতেছো যে সি এর ভ্যালুটা এখানে 4 আসবে, ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। তারপরে বলা হয়েছে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কত। দেখো, একটা বুটেক্স এর কোশ্চেন, খুবই সহজ একটা কোশ্চেন দিছে। এই দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে বলছে, মানে সিম্পলি দুইটাকে বিয়োগ করে দিলেই হবে। তো বিয়োগ করলে এক্স স্কোয়ার কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, 2x থেকে 4x কাটলে -2x থাকবে এখানে, ঠিক আছে, এখানে একটা 2x থাকতেছে আর কি। আর এখানে 3y থেকে 3y কাটা যাচ্ছে, 11 থেকে এখানে কাটা যাচ্ছে কত, এখানে থাকতেছে হচ্ছে 1। তাহলে বেসিক্যালি এরকম একটা রেজাল্ট আসবে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বিয়োগ করলে তাহলে আলটিমেটলি x এর ভ্যালুটা কত, -1/2। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সিম্পল, জাস্ট দুইটা ইকুয়েশন যদি আমরা সাবট্রাক্ট করে দিই, তাহলে আমরা কমন কর্ডের বা সাধারণ জ্যায়ের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সাধারণ জ্যা মানে হচ্ছে কমন কর্ড। ওকে। তো যাই হোক, আশা করি সবাই এটা ক্লিয়ার। জাস্ট সিম্পলি বিয়োগ করে দিলেই তুমি পাবা 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ ইওর প্রিকোয়ার্ড ইকুয়েশন। আচ্ছা, তারপর এটা আমাদের যেটা আছে যে একটা বৃত্ত x y অক্ষকে স্পর্শ করে এবং 3070 বিন্দু দিয়ে যায়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এটা খুবই একটা, মানে কি বলবো, খুবই কমন একটা ম্যাথ। তোমার অনেকের উত্তর মুখস্থ থাকার কথা। কার কার উত্তর মুখস্থ একটু দেখি তো। অনেকেরই মনে হয় উত্তর মুখস্থ। মাসুদের উত্তর মুখস্থ, আহিদ বলতেছে উত্তর মুখস্থ, কিন্তু প্রমাণ দিচ্ছে না। আর নাভিদ প্রমাণ দিছে, নাজিয়া প্রমাণ দিছে। সরি, আমার বৃত্তটা এখন সুন্দর হবে না, সো আমরা মনে করতেছি যে এটা অনেক সুন্দর একটা বৃত্ত হয়েছে, ঠিক আছে। তো এইখানে তোমার এটা কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, একটা হচ্ছে 3,0, একটা হচ্ছে তোমার 7,0। তো খেয়াল করো, তাহলে এইটুকু ডিস্টেন্স, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার 3। আর এদের এই মাঝখানে এরকম জায়গায় সেন্টার থাকবে। তো তাহলে তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানো, লম্ব টানো এখান থেকে একটা, তাহলে এই লম্বটার এই 3 থেকে 7, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 4 একক। তাহলে এর অর্ধেকটা হবে তোমার 2 একক, অর্ধেকটুকু হবে 2 একক। এবং তাহলে তোমরা বলতে পারবা যে ভাইয়া, তাহলে এই যে
দৈর্ঘ্যটা আমাদের আসতেছে, এটা আসতেছে এইটুকু দৈর্ঘ্য ছিল আপনার 3 আর এইটুকু হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 5। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হয়ে যাবে তোমার হচ্ছে 5। তাহলে দেখো বৃত্তের কেন্দ্রের ভুজের মানটা হচ্ছে 5 আর বৃত্তের ব্যাসার্ধটাও হচ্ছে 5। কেন? কারণ যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে? তাহলে আলটিমেটলি বাকিটাই যে এটা হলো কোটি বৃত্তের কেন্দ্রের, এটা কত হবে √5² - 2² মানে √21। তাহলে এটার কোটির মানটা হচ্ছে √21। এরকম একটা বৃত্ত হইতে পারে, আবার এরকম নিচের দিকে একটা বৃত্ত হইতে পারে, নিচের দিকে একটা বৃত্ত হতে পারে যারা এরকম এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করছে এবং কি করছে এবং হচ্ছে ওই দুইটা পয়েন্ট দিয়ে গেছে, সেটার জন্য জাস্ট কি হবে, এই কোটির মানটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে তোমার 5, √21, একটা হচ্ছে 5, -√21। তাহলে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, ছেদ করার কথা তো বলে নাই ভাইয়া। এই যে 30 আর 70 বিন্দুতে যদি যাইতে হয়, তো কোন বৃত্ত শুধুমাত্র যদি এইখান থেকে এরকম ভাবে ছেদ না করে যায়, এই যে এইভাবে যদি ছেদ না করে যায়, তাহলে কখনোই দুইটা পয়েন্টে যাইতে পারবে না। স্পর্শ মানে এক্স অক্ষকে যদি একটা পয়েন্টে একটা দুইটা পয়েন্ট যেহেতু এক্স অক্ষের উপর, অবভিয়াসলি এটা এক্স অক্ষকে ছেদ করছে, ঠিক আছে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করছে। হোপফুলি সবাই এটা ক্লিয়ার। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই বৃত্তটার সমীকরণ দেয়া আছে। Equation of a circle is given. We have to find the location of these 2 points with respect to the circle. তো মাথায় রাখবা যে বৃত্তের সমীকরণের পুরা পার্টটাকে x সাইডে নিয়ে আসবা। x - 3² y - 3² -4 = 0। এইখানে পয়েন্টগুলো বসাই দিলে যদি পজিটিভ আসে তাহলে বাইরে, মানে এক্সটার্নাল পয়েন্ট। যদি নেগেটিভ আসে তাহলে ভিতরে, মানে ইন্টারনাল পয়েন্ট। আর যদি 0 আসে তাহলে হচ্ছে উপরে, পরিধিতে। মানে কি বলতো, অন দা সার্কামফারেন্স। আমি ছোট করে লিখতেছি। যাই হোক, তাহলে খেয়াল রাখবা যে এই পয়েন্ট এখন বসায় দাও। তাহলে A41 যদি বসায় দাও তাহলে কি আসতেছে বলতো, 4 - 3² প্লাস হচ্ছে 1 - 3² -4। তাহলে এখানে আসছে 1 + 4 - 4, রেজাল্ট আসছে 1। তাহলে পজিটিভ আসছে, তাহলে এটা কি, এটা হচ্ছে বাইরে, এক্সটার্নাল পয়েন্ট। তারপরে B21 যদি বসায় দাও তাহলে এখানে আসবে 2 - 3², আবার আসছে কত, 1 - 3² -4। এটাও আসতেছে 1 + 4 - 4, তাহলে এটাও আসতেছে 1, এটা আসতেছে পজিটিভ, তার মানে এটা এক্সটার্নাল পয়েন্ট। সো এ আর বি দুইটাই কি, দুইটাই হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট, মানে দুইটাই হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত। আশা করি সবাই বুঝতে পারছো যে সবগুলাকে এই x² y² কে পজিটিভ রেখে বাকি পার্টগুলোকে এক সাইডে নিয়ে আসবা। নিয়ে আসার পরে কি হবে, নিয়ে আসার পরে তুমি হচ্ছে এই পয়েন্টগুলো বসাই দিবা। পয়েন্ট বসাই দিয়ে যদি পজিটিভ আসে তাহলে এক্সটার্নাল পয়েন্ট, নেগেটিভ আসলে ইন্টারনাল পয়েন্ট, 0 আসলে হচ্ছে সার্কামফারেন্সের উপরে আছে। ওকে, এরপরে বলা হয়েছে যে দুইটা সমান্তরাল স্পর্শকের সমীকরণ দেওয়া হয়েছে। মানে একটা বৃত্ত আছে এরকম, ঠিক আছে, তার এখানে একটা স্পর্শক আছে, এখানে একটা স্পর্শক আছে, দুটো সমান্তরাল স্পর্শক আছে। এদের মধ্যবর্তী যে দূরত্ব, এটা কিন্তু বৃত্তের ব্যাস। এটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস 2r। তাহলে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। সো 2r এর মানটা কিভাবে বের করবা, দেখো সমান্তরাল যদিও, বাট এই দুইটা বৃত্তের ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো সেম নাই। তো এই ইকুয়েশনটাকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বা এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করে দাও তাহলে হবে, এটা হবে 6x - 12y -27 = 0। এখন দেখো দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, একটা আসতেছে 6x - 12y -27 = 0, আর একটা হচ্ছে 6x - 12y + 7 = 0। তাহলে 2r এর ভ্যালুটা কত আসবে, 2r এর ভ্যালুটা হচ্ছে দুইটা প্যারালাল লাইনের যে ডিসটেন্স, এইটা থেকে এটা বিয়োগ করতে হয় -27 - 7 এর মডুলাস √6² + 12²। তো আর এর ভ্যালুটা জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে, হাফ ইন্টু 34 ডিভাইডেড বাই, এটা মনে হয় আসবে 6√5। তাহলে এটা আসবে 17/6√5। সো আলটিমেটলি ডি নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নাকি ভুল করলাম নাকি, 6√5 ছিল না এটা? হ্যাঁ ঠিক আছে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এখন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখানে দেখো যে এই রেখাটা যদি এই বৃত্তকে কি করে, স্পর্শ করে, এই রেখাটা যদি এই বৃত্তটাকে স্পর্শ করে তাহলে তার কন্ডিশনটা কি। তো এখানে তোমার হচ্ছে একটা আছে, এরকম মনে হয় ছিল, এটা lx + my + 1 = 0 বা = 1,
এটা যদি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax, এটাকে যদি স্পর্শ করে, ঠিক আছে, শর্ত জানি কি ছিল, মনে হয় এরকম ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি একটু প্রুফ করে দেখাচ্ছি তোমাদের, আমার এক্স্যাক্ট ফর্মুলাটা মনে পড়তেছে না কোনো কারণে। তো এইখানে এই যে সার্কেলটা আছে, তোমার হচ্ছে এই সার্কেলটার সেন্টার হচ্ছে তোমার a,0 আর রেডিয়াসটা হচ্ছে তোমার a। তার এইটা lx প্লাস my মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সার্কেলটার সেন্টার হচ্ছে তোমার a,0 আর রেডিয়াসটা হচ্ছে তোমার a। তো আমাদের এই ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন হচ্ছে সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কিসের ইকুয়াল, এটা হচ্ছে তোমার রেডিয়াসের ইকুয়াল। তাহলে এল এ প্লাস এম ইন্টু 0 মাইনাস 1 এর মডিউলাস ডিভাইড বাই রুট ওভার কত, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু রেডিয়াসের ইকুয়াল এ। আমরা এটা ফর্মুলা বানাচ্ছি, কিন্তু এটা কিন্তু পরীক্ষা করা লাগবে না, একটা ফর্মুলা হিসেবে মনে রাখবো, এটা এ এল মাইনাস 1 এর মডিউলাস ডিভাইডেড বাই এ রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করে দিলে এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস 2al প্লাস 1 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার এল স্কোয়ার বোথ সাইড থেকে কাটা যায়, তাহলে এরকম একটা ফর্মুলা আসে যে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টুয়াইস al ইজ ইকুয়াল টু 1, এরকম একটা ফর্মুলা চলে আসতেছে। ওকে, তো এখানে খেয়াল করো, এখানে এল এর ভ্যালুটা হচ্ছে 1, এম এর ভ্যালুটা হচ্ছে তোমার 1, তাহলে হচ্ছে তোমার, আর এখানে বাকিটা কিন্তু এটা কিন্তু নরমালি আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কন্ডিশনটা কি, যে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2a ইন্টু এল ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2a ইজ ইকুয়াল টু 1, সি নাম্বারটা হয়ে যাবে আমাদের কি বলতো কারেক্ট আনসার। আবার কেউ যদি বলো যে না ভাই আমি এটা ওই যে এইটাকে এই স্ট্রেট লাইন না ধরে যেভাবে আপনি অঙ্কটা করছেন এভাবেই করব, কোনো সমস্যা নেই। তো কন্ডিশনটা হচ্ছে তোমার এই যে, এটা মাথায় রাখবা যে স্পর্শ করার কন্ডিশন হচ্ছে এটা, টাচ করার কন্ডিশন হচ্ছে এটা, স্পর্শ করার শর্ত, এটা মনে রাখবা যে এল এক্স প্লাস এম ওয়াই ইজ ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0 কে স্পর্শ করার শর্ত হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2al ইজ ইকুয়াল টু 1। এই কন্ডিশনটাতে বসায় দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এরপরেরটাতে আমরা চলে যাচ্ছি, যে এরপরে আছে আমাদের বিন্যাস সমাবেশ, ঠিক আছে। বিন্যাস সমাবেশের টপিকগুলো এখানে লেখা আছে, তো আমরা চলো অঙ্কে চলে যাচ্ছি ডিরেক্টলি। যে এইখানে প্রথম যে ম্যাথটা আছে, যে NC4 এর মানটা দেয়া আছে 15 আর n+1 C5 এর মানটা দেয়া আছে 21, তাহলে NP5 এর ভ্যালুটা কত। তো এইখানে যদি তুমি ডিভাইড করে দাও যে NC4 আর n+1 C5, এটার ভ্যালুটা হবে 15/21, ঠিক আছে। আমি যদি ডিভাইড করে দিই যে প্রথম এইটা এটাকে যদি ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলে NC4 বাই n+1 C5 হবে 15/21, ডিভাইড করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি। ভাগ করে দেওয়ার পরে তাহলে এখানে কি আসবে, NC4 বের করার সিস্টেম কি, n-1 n-2 n-3, n থেকে কমতে কমতে 4টা লিখতে হবে, নিচে হচ্ছে 4 এর ফ্যাক্টোরিয়াল 4 3 2 1, আর নিচে কি হবে বলতো, নিচে হবে n+1 থেকে শুরু করে 5টা লিখতে হবে, তাহলে n+1 n n-1 n-2 n-3, আর নিচে হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 4 3 2 1, আর এটা কাটাকাটি করলে 3 5 15, 3 7 21, আসতেছে কত 5/7। তো ঘটনা হচ্ছে যে এখান থেকে এই 4321 4321 এর সাথে কাটা, এই পুরাটার সাথে কাটা, তাহলে থাকতেছে তোমার যে জিনিসটা 1/n+1 1 না 5/n+1 ইজ ইকুয়াল টু 5/7। এই 5 দুটোও কাটা যায়, তাহলে n+1 এর ভ্যালুটা তুমি পাচ্ছ 7, তাহলে n এর ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 6, n এর ভ্যালুটা পেয়ে গেলাম 6। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে np5, মানে অ্যাকচুয়ালি 6p5। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, 6 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে আসতেছে 6 ফ্যাক্টোরিয়াল আর নিচে আসতেছে 1 ফ্যাক্টোরিয়াল which is 1, তাহলে রেজাল্ট আসবে 6 ফ্যাক্টোরিয়াল। সো বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সবাই আশা করি ক্লিয়ার, সবাই আশা করি ক্লিয়ার। তো এখন খেয়াল করো পরেরটাতে আমরা চলে যাচ্ছি। এরপরে তোমার যেটা আছে যে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, জেনারেলি একটা জিনিস খেয়াল করবে যে নাটা কথাগুলো খেয়াল করবে, অনেক সময় এই না আমাদের চোখে পড়ে না, ঠিক আছে। স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলিকে কতভাবে সাজানো যায়। তো ট্রায়াঙ্গেলের মধ্যে এ ই আর আই, এ আই ই এইগুলো আছে আমার হচ্ছে কি বলতো স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ আছে টি আর এন জি এল, ঠিক আছে, টি আর এন জি এল, এগুলো আছে আমাদের কি বলতো, এগুলো আছে আমাদের কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। তাহলে এই 8টা লেটার কোনো রিপিটেশন নাই, তাহলে তোমার হচ্ছে বিন্যাস বা পারমুটেশন কতগুলো হবে, পারমুটেশন হবে 8 ফ্যাক্টোরিয়াল, মানে 8 ফ্যাক্টোরিয়াল ডিরেক্টলি লিখতেছে এখানে, টোটাল বিন্যাস হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল মানে 40,320টা। হ্যাঁ, মুখস্থ রাখবা 8 ফ্যাক্টোরিয়াল ভ্যালু।
আর হচ্ছে তোমার যদি এই স্বরবর্ণগুলোকে আমি একত্রে রাখতে চাই তাহলে এটাকে আমি একটা ফর্মে মানে বর্ণ চিন্তা করব, তাহলে সেই ক্ষেত্রে বর্ণ হয়ে যাবে কয়টা? সেক্ষেত্রে বর্ণ হয়ে যাবে টোটাল 6টা। এই স্বরবর্ণগুলোকে আমি একটা সিঙ্গেল লেটার চিন্তা করতেছি, সেই ক্ষেত্রে তোমার স্বরবর্ণ একত্রে রেখে স্বরবর্ণের একত্রে রাখা বিন্যাস, সেক্ষেত্রে হবে কি এই 6টা লেটারকে বিন্যাস করা যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আবার এই 3টা লেটার একসাথে থেকে নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তো তুমি যদি একটুখানি গুণ করে দাও তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে কি আসবে বলতো? এখানে আসবে তোমার 4320। তুমি যদি এটা বিয়োগ করে দাও তাহলে দেখবা রেজাল্ট মনে হয় আসবে 36,000। তাহলে এটা কি? এটা হলো তোমার বিয়োগ করে দিলা, বিয়োগ করলে হচ্ছে স্বরবর্ণ একত্রে না রেখে, ঠিক আছে? তাহলে অ্যান্সার আসবে 36,000। একত্রে রেখে আর পাশাপাশি একই কথা, ঠিক আছে? একত্রে রেখে আর পাশাপাশি রেখে একই কথা। যদি তোমাকে এরকম কথাটা বলছো যে দুইটা স্বরবর্ণ পাশাপাশি বসবে না, তখন হচ্ছে আলাদা কথা, ঠিক আছে? আর এখানে হচ্ছে তিনটার কথা একসাথে, তিনটা একত্রে রাখা, তিনটা পাশাপাশি রাখা একই কথা। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো যে এটা কি হয়েছে। জাস্ট সিম্পলি আমরা নর্মাল বিন্যাসটা করলাম, তারপরে কি, তারপরে স্বরবর্ণ একত্রে রাখা বিন্যাস করলাম, বিয়োগ করে দিলাম। এরপরে যেটা আসতেছে আমাদের কারেজ, শব্দের বর্ণগুলি থেকে বিন্যাস সংখ্যা নির্ণয় করো যেন প্রতিটি বিন্যাসে প্রথমে একটা ব্যঞ্জন বর্ণ থাকে। তাহলে কারেজের মধ্যে কি আছে আমাদের? সি আছে, আর আছে, জি আছে। সি আর জি এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। আর ও ইউ এ ই, সি ও ইউ আর এ জি ই 7টা ছিল, ঠিক আছে? ও ইউ এ ই এগুলো হচ্ছে আমাদের কি স্বরবর্ণ। তাহলে এইটার মধ্যে আমাদের প্রত্যেক বিন্যাসের প্রথমে একটা ব্যঞ্জন বর্ণ থাকতে হবে, মানে সবগুলা বর্ণ নিয়েই, মানে টোটাল যতগুলা বর্ণ আছে এই 7টা বর্ণ নিয়ে তোমাকে বিন্যাস করতে হবে, মানে টোটাল 7টা বর্ণই থাকবে। তবে খেয়াল রাখতে হবে যে প্রথমে কি থাকে, প্রথমে আমাদের ব্যঞ্জন বর্ণ থাকে। 2 3 4 5 6 7। আচ্ছা, তো খেয়াল করো প্রথমে এই 3টা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ এখানে বসানো যায় হচ্ছে 3P1 উপায়ে বা 3 উপায়ে তুমি বলতে পারো। তো প্রথম ঘরে যদি আমি সি বসাই তাহলে বাকি ঘরের জন্য আমাদের কেস থাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। বাকি 6টা ঘর থেকে 6টা নিয়ে পূরণ করা যায় 6P6 উপায় বা ফ্যাক্টোরিয়াল 6 উপায়। অ্যান্সার হচ্ছে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। তাহলে অ্যান্সার হবে কত বলতো? ফ্যাক্টোরিয়াল 6 এর ভ্যালু হচ্ছে তোমার কত? 720, আর তার সাথে আমি 3 মাল্টিপ্লাই করতেছি, তাহলে 0 3 দুনো 6 আর হচ্ছে 3 7 21 2160। এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার। যেহেতু এই যে 3টা আমাদের স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, এই 3টা থেকে একটা এখানে বসানো যায় 3P1 উপায়ে। আর বাকি যে 4টা আছে, বাকি 4টা, সরি এই 3টা থেকে একটা মনে করো যদি সি বসাও তাহলে সি বাদ বাকি যে 6টা আছে এই 6টা দিয়ে 6টা স্থান পূর্ণ করা যায় 6P6 বা ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে। অঙ্ক হয়ে গেছে। এরপরে যে টপিকটা আছে যে এই বর্ণগুলিকে, অঙ্কগুলিকে একবার মাত্র ব্যবহার করে 5 অঙ্কের জোড় সংখ্যা গঠন করতে হবে। সো আমাদের এখানে যে জোড় যেহেতু আছে এবং যেহেতু মাস দিয়ে আবার জিরো আছে, তাহলে দুইটা কেস থাকা পসিবল। একটা হইলো লাস্টে জিরো, আর একটা হচ্ছে লাস্টে জিরো নাই, লাস্টে 2 আর 4 এর মধ্যে কোন একটা সংখ্যা আছে। এই লাস্টে কি আছে? 2 বা 4 এর মধ্যে দুইটা সংখ্যা আছে, ঠিক আছে? তো 2 আর 4 এর মধ্যে যদি দুইটা সংখ্যা থাকে একটু খেয়াল করো, তাহলে তোমার এখানে যে এই ঘরটা লাস্টে যদি জিরো থাকে এই ঘরটা একটা উপায় পূর্ণ করা যাচ্ছে। ওকে, তাহলে এই ঘরে জিরো বসে গেছে, জিরো শেষ। তাহলে বাকি 4টার যে কোনো একটা অঙ্ক এখানে বসানো যায় 4 উপায়ে। তাহলে এখানে যদি পরেরটাতে তুমি যদি 2 বসাও তাহলে 2ও শেষ, জিরো আগেই শেষ হয়ে গেছে। তারপরে মনে করো এই ঘরটার জন্য 3টা অপশন থাকে, তাহলে এই ঘরটা পূরণ করা যায় 3টা উপায়ে। তাহলে পরের ঘরে যদি আমি 3 বসাই 3ও শেষ, তাহলে পরের ঘরটার জন্য অপশন থাকে 2টা, তাহলে এই ঘরটা 2 উপায়ে। পরের ঘরে যদি 4 বসাও তাহলে 4ও শেষ, লাস্টের ঘরের জন্য পকেট পড়ে থাকে শুধুমাত্র 1, তাহলে একটা উপায়। তাহলে এইখানে জিরো বসায় কয়টা কেস হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে এটা 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 উপায়। আর লাস্টে যদি 2 আর 4 এর মধ্যে কাউকে বসাও তাহলে এই ঘরটা পূরণ করা যায় 2 উপায়ে। এই ঘরটা পূরণ করা যায় কত উপায়? 2 উপায়ে। তাহলে এই ঘরটা 2 উপায়ে পূর্ণ করাইলে মনে করো এই ঘরে আমি 4 বসাইলাম, তাহলে 4 চলে গেছে, বাকি আছে 4টা। বাট প্রথম ঘরে আবার কি বসানো যাবে না? শূন্য বসানো যাবে না। তাহলে প্রথম ঘরে শূন্য বাদ দিলে এই ঘরের জন্য অপশন থাকবে 3টা। তাহলে এই ঘরে যদি আমি 1 বসাই তাহলে 1 আবার চলে গেছে, পরের ঘরে আবার কি বসানো যাবে? শূন্য বসানো যাবে। তাহলে এই ঘরে মনে করো আমাদের জন্য স্টিল অপশন আছে 3টা। তো পরের ঘরে যদি শূন্যই বসে তাহলে শূন্য বাদ, অপশন আছে আর 2টা। তাহলে এই ঘরে যদি 3 বসে তাহলে 3 চলে গেছে, লাস্টের ঘরের জন্য অপশন থাকবে একটা। তাহলে এই ঘরটা মনে করো লাস্টে কি বসবে? 2 বসবে। তাহলে এখানে ওয়ে কয়টা আছে? 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2, 9 4 9 36। তাহলে এই দুইটা কেস যোগ করলে হবে 60, তাহলে আলটিমেটলি 60 হবে আমাদের কি কারেক্ট আনসার। খুবই সিম্পল, জোড় সংখ্যা বের গঠন করছি। ওকে, তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। দেখো এই ত্রিভুজ দ্বারা, সরলরেখা দ্বারা
এই চারটা দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা দ্বারা কয়টা ত্রিভুজ গঠন করা যায়? তো চারটা সরলরেখা দিয়ে কিন্তু নর্মালি ত্রিভুজ গঠন করতে পারার কথা 4C3টা, তার মানে কয়টা? চারটা। কিন্তু একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে এই যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই কি হবে? বৃহত্তম হবে, বৃহত্তর হবে। তো খেয়াল করো যে এইখানে 1, 2 আর 3, দেখো এই প্রথম দুইটা সমষ্টি তৃতীয় বাহুর সমান, তাহলে এই কেস গ্রহণযোগ্য না। আবার 1, 2, 4, খেয়াল করো প্রথম দুইটা সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তাহলে এই কেস গ্রহণযোগ্য না। 1, 3, 4, এখানেও দেখো প্রথম দুইটার সমষ্টি তৃতীয়টা সমান, তাহলে এই কেস গ্রহণযোগ্য না। তাহলে এই তিনটা কেস যে আমরা হিসাব করছিলাম এই চারের মধ্যে, এই তিনটা কেস বাদ যাবে। অ্যান্সার হচ্ছে একটা ত্রিভুজ হবে। ঠিক আছে, অনলি একটা ত্রিভুজ পসিবল। জেনারেলি চারটা হওয়ার কথা, কিন্তু যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমাকে একটু কনসিডার করতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে তোমার এই 1, 2 আর 3, যেহেতু এই দুইটা যোগফল এটার থেকে এটা সমান হয়ে গেছে, তাহলে এটা অ্যাকসেপ্টেবল না। এটা ছোট হয়ে গেছে, তাহলে এটাও অ্যাকসেপ্টেবল না। এটাও সমান, এটাও সমান হয়ে গেছে, এটাও অ্যাকসেপ্টেবল না। তাহলে এই তিনটা কেস বাদ, তাহলে থাকবে কয়টা? থাকবে মাত্র একটা ত্রিভুজ। ওকে, এক ভদ্রলোকের 6 জন বন্ধু আছে, কত প্রকার এক বা একাধিক বন্ধু নিমন্ত্রণ করতে পারে? এটা তোমাদের এতদিনে হয়ে যাওয়ার কথা যে প্রত্যেকটা বন্ধুর জন্য 6টা বন্ধু আছে। এই বন্ধুর জন্য প্রথম বন্ধুর জন্য অপশন 2টা, ইয়েস নো। পরের বন্ধুর জন্য অপশন কয়টা? 2টা, ইয়েস নো। তারপরে বন্ধুর জন্য অপশন কয়টা? ইয়েস নো। তারপরেটার জন্য ইয়েস নো, ইয়েস নো, এবং পরেরটার জন্য কত? ইয়েস নো। তাহলে প্রত্যেকটার জন্য, প্রত্যেকজনের জন্য অপশন হচ্ছে 2টা করে। তাহলে আমাদের অ্যান্সার হওয়ার কথা হচ্ছে 6 বার গুণ হলে হবে 2⁶। কিন্তু এর মধ্যে একটা কেস চলে আসে যারা তুমি কাউকেই দাওয়াত দাও নাই, ওই একটা কেস বাদ চলে যাবে, তাহলে এটা হবে 63। তাহলে এই সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বন্ধুর জন্য অপশন 2টা করে, অ্যান্সার হওয়ার কথা ছিল 2 করে 6 বার গুণ করলে 2⁶। কিন্তু এর মধ্যে একটা কেস আছে কি, যে এটা তুমি কাউকেই দাওয়াত দাও না, সবাই নো হয়ে গেছে। এটা হবে না, বলছে একজন বা একাধিক দাওয়াত দিতে হবে, মানে মিনিমাম একজনকে তোমাকে দাওয়াত দিতেই হবে। সো কাউকেই দাওয়াত দাও না, ওই একটা কেস তোমার কি হবে? বাদ চলে যাবে। তাহলে এই যে 2⁶ - 1 মানে আসবে 63। একটা সভা শেষে প্রত্যেকের সাথে করমর্দন করলেন, করমর্দনের সংখ্যা হলো 66। ঠিক আছে, এক্সিকিউট অর্ডার 66। যাই হোক, তো এখানে হচ্ছে তোমার কতজন লোক উপস্থিত ছিল? তো ঘটনা হচ্ছে যে যদি লোক সংখ্যা যদি তোমার কি হয়? এন হয়। লোক সংখ্যা যদি এন হয়, তাহলে করমর্দন কয়টা হবে? করমর্দন হবে হচ্ছে তোমার NC2টা। এটার ভ্যালুটা হচ্ছে তোমার 66। ওকে, এখন তোমার খেয়াল করো যে NC2 এর ভ্যালু যদি 66 হয়, তাহলে n ইন্টু n-1/2 ইজ ইকুয়াল টু হবে 66, মানে 2 ইন্টু 1 আর কি। তাহলে এখানে যেটা আসতেছে n স্কয়ার মাইনাস n, এটা ভ্যালু আসছে 132। তাহলে এখান থেকে যেটা আসবে n স্কয়ার মাইনাস n প্লাস 132 ইজ ইকুয়াল টু 0। তুমি এখানে মিডল টার্ম করতে পারো, আমি মিডল টার্ম করে দেখাচ্ছি না। -11 আর একটা 12 হবে আনসার। সো ডি নাম্বারটা কারেক্ট আনসার, কারণ লোক সংখ্যা নেগেটিভ হতে পারে না। কারণ আমাদের মনে রাখবা যে করমর্দন করার জন্য সবসময় মাথায় রাখতে হবে যে 2টা লোক দরকার হয়। সো মনে করো এ আর বি এর সাথে করমর্দন করা যা কথা, বি এর সাথে করমর্দন করাও কিন্তু তাই কথা। করমর্দন মিন্স হচ্ছে হ্যান্ডশেক। ঠিক আছে, এটা -132 হবে। যাই হোক, তোমার হচ্ছে এই -132 হবে। এ বি এর সাথে করমর্দন করা যার কথা, ঠিক আছে, বি এর সাথে করমর্দন করাটাও তাই কথা। মানে এই ক্ষেত্রে অর্ডারটা আসলে ইম্পর্টেন্ট না। সো এই জন্য আমাদের এখানে জিনিসটা কি হচ্ছে, এখানে সি ব্যবহার করা হচ্ছে। যদি এ আর বি এর সাথে হ্যান্ডশেক করা যার কথা, আর বি আর এর সাথে হ্যান্ডশেক করা উল্টা অন্য কথা হইতো, তাহলে কিন্তু আমাদের পি হইতো। অনেকে পি আর সি এর কনফিউশন, যেখানে অর্ডার ইম্পর্টেন্ট সেক্ষেত্রে পি, যেক্ষেত্রে অর্ডার ইম্পর্টেন্ট না সেক্ষেত্রে সি। তো আলটিমেটলি তোমার যদি এরকম হইতো যে তোমার একটা মানুষকে একজন গিফট দিতেছে, সবাইকে সবাই গিফট দিতেছে, সো এই ক্ষেত্রে এ বি কে গিফট দেয়া একটা কথা, বি এ কে গিফট দেয়া আরেকটা কথা। এই ক্ষেত্রে তোমার পারমুটেশন আসতো। বাট হ্যান্ডশেক করার ক্ষেত্রে কি বলতো, একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করার, মানে এ বি এর সাথে হ্যান্ডশেক করা যা কথা, বি এর সাথে হ্যান্ডশেক করাও কি তাই কথা। ওকে, সো আলটিমেটলি এখানে তোমার হচ্ছে কিন্তু সি ব্যবহার করা হবে। আচ্ছা, এরপরে দেখো পরেরটা যেটা আছে, যে একজন ব্যক্তির 12 জন বন্ধু আছে, তাদের মধ্যে 8 জন আত্মীয়। তাহলে টোটাল আছে 12 জন, টোটাল আছে 12 জন। আত্মীয় আত্মীয় হচ্ছে 8 জন। তাহলে অনাত্মীয় কয়জন? অনাত্মীয় হচ্ছে 4 জন। খুবই সিম্পল। সো অনাত্মীয় মানে রিলেটিভ হচ্ছে নাই, হয় না, এরকম আছে 4 জন। আর আত্মীয় হচ্ছে 8 জন। টোটাল বন্ধু আছে 12 জন।
তো আমাদেরকে বলা হয়েছে 7 জনকে নিমন্ত্রণ করতে হবে, যার মধ্যে 5 জন আত্মীয় থাকবে। কোনো জায়গায় কিন্তু অন্তত বা হচ্ছে সর্বোচ্চ এরকম কথা লেখা নাই। লেখা থাকলে কেস আসতো, বাট যেহেতু এখানে মানে এক্স্যাক্টলি বলছে যে কি 5 জন আত্মীয় থাকবে, তুমি 7 জনকে নিমন্ত্রণ করবো, তার মানে এখান থেকে কয়জন আসবে? এখান থেকে 2 জন আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে অনাত্মীয় থেকে 4 জন থেকে 2 জন বাছাই করা যায় 4C2 উপায়ে, আর 8 জন থেকে 5 জন বাছাই করা যায় 8C5 উপায়ে। এখন বাকি এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসার কথা, সেই রেজাল্টটা হচ্ছে তোমার কত? 336। অনেকে বলে দিচ্ছ 336। সি নাম্বারটা হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওকে, যে এই 4 জন থেকে 2 জন বাছাই করতে হবে, আর 8 জন থেকে 5 জনকে বাছাই করতে হবে। তাহলে এই দুটো হলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপরে 8টা বিভিন্ন ধরনের মুক্তা কত রকমের একটা ব্যান্ডেল লাগে একটা হার তৈরি করা যায়? অ্যান্সার কি? যেহেতু এটা চক্রবিন্যাস, চক্রবিন্যাস, সেই ক্ষেত্রে আমার অ্যান্সার হওয়ার কথা 8 - 1 এর ফ্যাক্টোরিয়াল। কিন্তু হার বা মালা দুই দিক দিয়ে দেখা যায়, তাহলে 2 দিয়ে ভাগ হতে হবে। তাহলে আলটিমেট অ্যান্সার কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, যেহেতু এটা কি বলতো, যেহেতু এটা চক্র বিন্যাস, যেহেতু তোমার একটা দিয়ে 1 বিয়োগ করতে হয় তার ফ্যাক্টোরিয়াল, আর তোমার হচ্ছে যেহেতু এটা হার বা মালা, তাই 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। ওকে, দুইটা সমান্তরাল সরলরেখার 6টা বিন্দু আছে একটার উপরে, আর একটার উপরে 10টা বিন্দু আছে, তাহলে কতগুলো ত্রিভুজ সম্ভব? তো খেয়াল করো, একটার উপরে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিন্দু আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বিন্দু আছে। তো দেখো, ত্রিভুজ গঠন করতে হবে। তো ত্রিভুজ গঠন করার জন্য আমরা এরকম ভাবে করতে পারি যে যেখানে 6টা ছিল ওখান থেকে 2টা নিলাম, আর যেখানে 10টা ছিল এখান থেকে আমি একটা নিলাম, তাহলে কিন্তু আমাদের একটা ত্রিভুজ তৈরি করা যাবে। ওকে, তাহলে এই কেসটা কিভাবে করা যায়? যে 6টা থেকে 2টা নেওয়া যায় 6C2, আর 10টা থেকে একটা নেওয়া যায় 10C1। আবার একজন বলতে পারে যে না ভাইয়া, আমার যে হচ্ছে যেখানে যেখানে 6টা বিন্দু 10টা বিন্দু ছিল এখান থেকে আমি 2টা নিব, আর যেখানে ইয়ার ছিল সেখানে আমি একটা নিব। তাহলে আলটিমেটলি এই ত্রিভুজটা যদি তুমি যোগ করো, তাহলে দেখো কি কেস আসতেছে। এটা আসছে 10টা থেকে নিচ্ছ 2টা 10C2, আর 6টা থেকে নিচ্ছ একটা 6C1। এইভাবে তুমি ত্রিভুজ গঠন করতে পারো। টোটাল কয়টা? এভাবে মনে হয় ত্রিভুজ গঠন করা যাবে টোটাল 420টা, 420। তাহলে এই নাম্বারটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিভাবে বললাম? যে এই যে 6টা থেকে 2টা আর এখান থেকে একটা, তাহলে একটা ত্রিভুজ হবে। আবার এইখান থেকে 2টা এখান থেকে একটা, এখানে আরেকটা ত্রিভুজ হবে। তাহলে এখানে 6C2 10C1 এটা একটা কেস, আর এটা কি 10C2 6C1 এটা একটা কেস। যোগ করলে 420 আসবে। আচ্ছা, খুলনা শহরের টেলিফোন নাম্বার 727376 দিয়ে শুরু হয়, 6 ডিজিট বিশিষ্ট কতগুলো সংযোগ হওয়া পসিবল? তাহলে 72 কিন্তু ডিজিটের মধ্যে অলরেডি রয়ে গেছে। তাহলে 72 ডিজিটের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু বাকি থাকে 4টা ডিজিট। ঠিক আছে, সিমিলারলি 73 যদি তোমার ডিজিটের মধ্যে থাকে, তাহলে বাকি থাকে কি বলতো? 1টা 2টা 3টা 4টা। সিমিলারলি তোমার হচ্ছে 7 কত 6 যদি থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে তোমার 1টা 2টা 3টা 4টা। ওকে, তাহলে এখন যদি তাই হয়, এখান থেকে আশা তো এটা হবে না। এখান থেকে তোমার হচ্ছে কি জানি বলতেছিলাম, ও তোমার হচ্ছে এই যে এইটার অপশন হচ্ছে 10টা, এর জন্য অপশন হচ্ছে 10টা, এর জন্য অপশন 10টা, এর জন্য অপশন 10টা। কারণ কি? কারণ যেহেতু এটা টেলিফোন নাম্বার, এখানে রিপিটেশন পসিবল। তাহলে আলটিমেটলি 0 থেকে 9 পর্যন্ত টোটাল কি আছে বলতো? 9টা কেস হতে পারে। তাহলে এটার অ্যান্সার হওয়ার কথা 10 টু দি পাওয়ার 4। সিমিলারলি এটারও হওয়ার কথা 10 টু দি পাওয়ার 4, এবং এটারও হওয়ার কথা কি 10 টু দি পাওয়ার 4। তাহলে অ্যান্সার হবে 3 টাইমস 10 টু দি পাওয়ার 4। তাহলে যে ডি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, ডি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যেহেতু টোটাল 6 ডিজিটের, তার মধ্যে তো এই বাকি প্রথম দুইটা তো দখল করেই আছে, ওদের তো কিছু করার নেই। বাকি 4টা ডিজিট 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4 10 টু দি পাওয়ার 4, তাহলে 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 এতগুলো হবে আমাদের রাইট আনসার। আচ্ছা, এরপরে ইয়াটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, মানে চ্যাপ্টার 6। তো চ্যাপ্টার 6 এর জন্য দেখো, প্রথম এখানে মানে একটাই ম্যাথ আছে চ্যাপ্টার 6 এর, যে একটা বৃত্তচাপ কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস দেয়া আছে 49 মিটার, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত? তাহলে এটা হচ্ছে এরিয়া অফ দ্য সেক্টর। ঠিক আছে, সেক্টর এরিয়া। ঠিক আছে, সেক্টর। তো এখানে তোমার আর এর মানটা কত হবে? আর এর মানটা হবে 49/2, মানে 24.5। তাহলে এইখানে মনে রাখবা যে ডিগ্রিতে দেওয়া থাকলে আমরা এটা অ্যাপ্লাই করে ফেলবো, থেটা বাই 360 পাই আর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এরিয়া। তাহলে থেটার ভ্যালু 24/360 ইন্টু কত? এটা হলো তোমার হচ্ছে পাই ইন্টু হচ্ছে 24.5 স্কয়ার। এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার, 125.72 আসে।
অনেকে উত্তর দিয়ে দিছো আমাকে। তাহলে এটা হচ্ছে আমাদের এত মিটার স্কয়ার, এটা হবে আমাদের আনসার। ওকে, তোমরা অনেকে এটা দিয়ে করতে পারো রেডিয়ান, এই যে হাফ আর স্কয়ার থিটা, এটা দিয়ে যদি করো এটা কিন্তু রেডিয়ানে আর এটা কিন্তু ডিগ্রিতে, খেয়াল রাখবা। কারণ যদি রেডিয়ানে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা সূত্র, আর যদি ডিগ্রিতে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে এটা সূত্র। অথবা তুমি চাইলে এই অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে তারপরে এখানে বসাতে পারো, তাও একই রেজাল্ট আসবে, তার যার যেটা ইচ্ছা। ঠিক আছে, এটা হলো রেডিয়ানের ফর্মুলা, হাফ আর স্কয়ার থিটা, এটা হলো কি ডিগ্রির ফর্মুলা। ঠিক আছে, ডিগ্রি দেওয়া থাকলে থিটা বাই 360 পাই আর স্কয়ার, রেডিয়ান দেওয়া থাকলে হাফ আর স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এই যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের যে যে প্রবলেম আছে, ধারা, গুণাবলী আর প্রমাণ বা মান নির্ণয়, এসব হাবিজাবিগুলো আছে। আচ্ছা, তো এইখানে প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে মাথায় রাখবা যে এইখানে তোমার স্কোয়ার আছে, সবার উপরে স্কোয়ার আছে। তো মাথায় রাখতে হবে যে স্কোয়ার থাকলে তোমার এই ফর্মুলাটা অবশ্যই যেন মনে থাকে যে তোমার 2 cos স্কয়ার থিটার মানটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটার মানটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই ফর্মুলার স্পেশাল প্রপার্টি হচ্ছে এটা দ্বিঘাত থেকে একঘাতে কনভার্ট করে। এই অঙ্কটার স্পেশাল প্রপার্টি হচ্ছে এটা দ্বিঘাত থেকে একঘাতে কনভার্ট করে, খেয়াল রাখবা। এই জন্য এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, যে দ্বিঘাত বা কোয়াড্রেটিক কোনো টার্মকে এটা লিনিয়ার কোনো একটা টার্মে কনভার্ট করে ফেলতে পারে, যে দ্বিঘাত কোনো একটা ইকুয়েশনকে তোমার একঘাত ইকুয়েশনে কনভার্ট করতে পারে ত্রিকোণমিতিক। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আবার তোমার হচ্ছে আরেকটা আসছে 4 cos কিউব এক্স, এটা ভ্যালু হচ্ছে 3 cos x প্লাস cos 3x, মানে cos 3x এর ফর্মুলা থেকে এটা আসে। আর 4 sin কিউব এক্স, এটার ভ্যালুটা হচ্ছে 3 sin x মাইনাস sin 3x, এটা হচ্ছে তোমাদের জানা লাগবে। এটা একটা মাত্র ফর্মুলা ট্রিগোনোমেট্রিতে, এটা হচ্ছে ত্রিঘাত থেকে একঘাতে কনভার্ট করে। খেয়াল রাখবে এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দ্বিঘাত থেকে একঘাতে কনভার্ট করে, আর একটা হচ্ছে ত্রিঘাত থেকে বা কিউবিক থেকে লিনিয়ার করে। ঠিক আছে, মেইন কথা হচ্ছে এটা। তো এই ফর্মুলা দুটো এই কারণে খুবই ইম্পর্টেন্ট, এইগুলো যেন মাথায় থাকে। তো আমরা প্রথমে এই ম্যাথটাতে যাচ্ছি যে এখানে স্কোয়ার জুলা তাড়ানোর জন্য আমাদেরকে এটাকে লিনিয়ার করতে হবে বা একঘাতে পরিণত করতে হবে। তার জন্য আমরা সামনে আকাশ থেকে পদ্ধতিতে একটা 2 নিয়ে আসতেছি আর একটা হাফ নিয়ে আসতেছি। তো সবাই সামনে যদি 2 নিয়ে আসো, 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার a প্লাস পাই বাই 3। ঠিক আছে, আবার 2 cos স্কয়ার a মাইনাস পাই বাই 3, a মাইনাস পাই বাই 3। ওকে, তাহলে এটা যদি হয় তোমার, তাহলে এখানে তুমি হাফটাকে সামনে রাখলা, 2 cos স্কয়ার এর কে তুমি লিখতে পারো 1 প্লাস cos 2a। আবার এই যে এইটাকে তুমি লিখতে পারো কি বলতো, 1 প্লাস cos, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2a প্লাস পাই বাই 3। আর এইখানে হচ্ছে 2 cos স্কয়ার, এটাকে যদি 2 দিয়ে গুণ করো 2a মাইনাস, আচ্ছা পাই বাই 3 না, সরি, পাই বাই 3 হবে এটা। হ্যাঁ, মাল্টিপ্লাই করতেছো যেহেতু, 2a মাইনাস 2 পাই বাই 3, এটা আমাদের রেজাল্ট আসবে। এটাকে আমি একঘাত করে ফেললাম, লিনিয়ার করে ফেলছি। ঠিক আছে, ওকে। প্রথমটাকে যদি তুমি লিনিয়ার করো 1 প্লাস cos 2 থিটা, এটাকে লিনিয়ার করলে 1 প্লাস cos 2 থিটা, এটাকে লিনিয়ার করলে 1 প্লাস cos 2 থিটা, এরকম একটা প্রসেস আমাদের চলে আসলো। এই যে তিনটা 1, এই তিনটা 1 যোগ করলে 3 আসে, তাহলে এখানে আসলো হাফ, তার সাথে আছে 3, আর cos 2 এর মতো থাক। আর এখানে খেয়াল করো যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সূত্র হচ্ছে 2 cos a cos b। ওকে, 2 cos a cos b। তো খেয়াল করো হাফ থাকলো 3 প্লাস cos twice a প্লাস হচ্ছে 2 cos 2a, আর এটা আসতেছে cos 120 ডিগ্রি ফেলে হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখন দেখো তোমাদের যে এই দুইটা কাটা যাচ্ছে, কাটা গেলে তোমার রেজাল্টটা আসতেছে হচ্ছে জাস্ট 3/2, এটাও কাটা যাচ্ছে আর কি। তো অ্যান্সার হচ্ছে 3/2। যারা অনেকে বলতেছে ভাই এটা ক্যালকুলেটরে করা যায়, করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি সবাই এটা বুঝতে পারছো, আমরা জাস্ট রিটেনের মতো করে দেখাই দিলাম। এইটার ক্ষেত্রে আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে একটু মাথায় মানে মনে রাখবা যে এটা অ্যান্সারটা 3/2 আসে। ঠিক আছে, এটা মনে রাখলেই ভালো। তো যাই হোক, পরেরটাতে যেটা আমরা যাচ্ছি, পরেরটা হচ্ছে এটা যে সাইন স্কয়ার 18 ডিগ্রি, সাইন স্কয়ার 72 ডিগ্রি, সাইন স্কয়ার 36 ডিগ্রি, সাইন স্কয়ার 54 ডিগ্রি, এটার মানটা কত বের করতে বলছেন। তোমার কি কি মনে হয় মানটা কত? কত, যত n/2, তাই না, যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে 4/2, অ্যান্সার হচ্ছে 2। তো কিভাবে করা যায় ব্যাপারটা, যে প্রথমটার সাথে লাস্টেরটা যদি তুমি নাও, সাইন স্কয়ার 18 ডিগ্রি আর সাইন স্কয়ার 72 ডিগ্রি। সো এই যে 72 ডিগ্রি যেটা আমাদের আছে, হ্যাঁ যে কোনো মান নিলে হবে। 18 ডিগ্রি একটু ছোটখাটো মান নিও, যে চেনা পরিচিত মান নিও আর কি, যে মনে করো
45 ডিগ্রি 30 ডিগ্রি এরকম কিছু একটা নিও। যাই হোক 18 ডিগ্রি, আর এই যে সাইন স্কোয়ার 72 যেটা আছে এটাকে লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তাহলে এটার ভ্যালুটা আসতেছে এরকম যে সাইন স্কোয়ার 18 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 18 ডিগ্রি হুইচ ইজ 1। তো সিমিলারলি আমরা এই 2 আর 3 নাম্বারটা নিয়ে যদি করি, সাইন স্কোয়ার 36 ডিগ্রি আর সাইন স্কোয়ার 54 ডিগ্রি। তো এই সাইন স্কোয়ার 54 ডিগ্রিটাকে পরে কিন্তু আমরা কনভার্ট করে কি লিখতে পারি, 36 ডিগ্রি, এটাকে লিখতে পারি কজ স্কোয়ার 36 ডিগ্রি। এই সাইন স্কোয়ার 54 ডিগ্রিটাকে 90 ডিগ্রি মাইনাস সেটা করলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 1। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে 1 + 1 আসবে 2, ঠিক আছে। তাহলে এই 2 এভাবে অ্যান্সার এভাবে বের করে দেখাতে পারো রিটার্নের জন্য। আর এমসিকিউর জন্য কিন্তু আমরা বলছি যে জোড় সংখ্যা হইলে এন যদি ইভেন হয় মানে জোড় হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কি তোমার n/2। আর n বিজোড় হলে অ্যান্সার কি, n বিজোড় হলে n বিজোড় বা অড হইলে, ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে n - 1/2 প্লাস মিড টার্ম। কোন ক্ষেত্রে এমন হবে, কোন ক্ষেত্রে এমন করবে মানে সব ক্ষেত্রে এরকম করবে। আচ্ছা এরপরে খেয়াল করো, কোন ত্রিভুজের বাহুগুলা তোমার হচ্ছে দেয়া আছে এখানে, বৃহত্তম কোন কোনটা হবে। তো যাই হোক এটা মনে করো এ, এটা মনে করো বি এবং এটা মনে করো সি। তো খেয়াল করো এখানে ছিল x² + 2x আর এখানে আছে 3x + কত 2, 3x + 3। সো এই অঙ্কটা দেখো কিসে আসছে, এমসিকিউতে আসছে। এখন এখানে সব থেকে বড় হচ্ছে তোমার কি, এটা হলো তোমার ম্যাক্সিমাম সাইড। তাহলে cos b এর মান তুমি যদি বের করতে চাও তাহলে এরকম হবে যে a² + c² - b² / 2 ac। তো এই ভ্যালুগুলো যদি তুমি বসাতে যাও তোমার কিন্তু দিন শেষ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না। পরীক্ষা যদি এমসিকিউতে আসে এটা করলে তোমার হচ্ছে যদি এইভাবে তুমি ভ্যালু বসাতে যাও এগুলো সব, তাহলে হচ্ছে কিন্তু অঙ্কতে অনেক ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আমরা এক্স এর একটা ভ্যালু ধরে নিবা, এমন ভাবে একটা ভ্যালু ধরবা যেন সবগুলা সাইড পজিটিভ আসে। আবার বাহুর দৈর্ঘ্য নেগেটিভ নিয়ে আসো না যেন, এক্স এর এমন একটা ভ্যালু ধরবা যেন বাহুর দৈর্ঘ্য পজিটিভ আসে। তো এক্স এর ভ্যালু যদি 1 ধরো তাহলে এর ভ্যালুটা আসতেছে দেখো 5, বি এর ভ্যালুটা আসতেছে 1 3 3 7, সি এর ভ্যালুটা আসতেছে 1 2 3, ঠিক আছে। তাহলে এখন এই মানগুলো এখানে বসায় দাও যে 5² প্লাস হচ্ছে 3² - 7² / 2 × 5 × 3। তাহলে এটা করলে দেখবা -1/2 আসতেছে। তাহলে বি এর মানটা হচ্ছে 120 ডিগ্রি। এটা আনসার, এটা আনসার, আর কোনো ভেজাল নাই, ঠিক আছে। মাথায় রাখবা যে যদি এই টাইপের এক্স দেয়া থাকে এক্স এর এমন একটা ভ্যালু ধরবা যেন হচ্ছে তিনটা বাহু কি হয় পজিটিভ একটা রেজাল্ট দেয়, তারপরে ওইটা দিয়ে মান বের করে দিবা। আর যদি রিটার্নে আসে তাহলে এগুলো বসায় বসায় ক্যালকুলেশন করলেও -1/2 আসবে, বিশ্বাস করো। ওকে পরেরটা খেয়াল করো যে tan থিটা হচ্ছে 5/12 আর হচ্ছে cos থিটার ভ্যালুটা হচ্ছে ধনাত্মক। হ্যাঁ ভাই আগেরটা অপশন দেখে দেখানো যায় যে 120 ডিগ্রি হবে। যে এখন মনে করো যে এইটা কিন্তু এই যে আমরা নরমালি যে অঙ্কটা করি এটার সাথে মনে হয় একটু পার্থক্য আছে, ঠিক আছে, x² + x + 1 আসে। এখন কোনো কারণে ওটা এমন একটা ম্যাথ দিল যেটাতে 60 ডিগ্রি আসে, কি করবো তুমি। তো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট x এর একটা ভ্যালু দিয়ে তোমার হচ্ছে চেক করাটা বেটার, ক্যালকুলেটর থাকবে তোমার কাছে। ওকে তো যাই হোক এইখানে খেয়াল করো এই tan থিটার মান 5/12 আর cos থিটা ধনাত্মক, কোন কোয়াড্রেন্ট রিপ্রেজেন্ট করতেছে, এটা কোন কোয়াড্রেন্ট রিপ্রেজেন্ট করতেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড না ফোর্থ সেটা বলো। ফার্স্ট, তাই না, ভেরি গুড। কেন বলো তো, কারণ এখানে ট্যানও পজিটিভ কজও পজিটিভ, একমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টই আছে যেখানে ট্যান এবং কজ দুইটাই পজিটিভ। তাহলে এখানে সবই পজিটিভ হবে, ঠিক আছে। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু বলা হয়েছে তাহলে এখানে কি অল পজিটিভ, ঠিক আছে, অল পজিটিভ। এখন তাহলে ট্যান থিটা যেটা আছে, ট্যান থিটার ভ্যালুটা যদি আমি একটু বের করতে চাই, এটা হচ্ছে থিটা যদি হয় 5/12 মানে লম্ব বাই ভূমি মানে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে অতিভুজের ভ্যালুটা কত, হাইপোটেনিয়াসের ভ্যালুটা হবে 13। তাহলে সাইন থিটা = 5/13, কস থিটা = আসতেছে 12/13, সব পজিটিভ হবে। আর সেক থিটা এটার ভ্যালুটা আসবে কত বলতো, এটার ভ্যালু আসবে 13/12। তাহলে আমাদের যেটা ভ্যালুটা বের করতে বলছে এটা হচ্ছে সাইন থিটা, কজ অফ মাইনাস থিটা তোমরা জানো এটা কস থিটা হয়ে যাবে, সেক অফ মাইনাস থিটাও সেক থিটা হয়ে যাবে, ট্যান থিটা এখানে আছে। এবার মানগুলো সব বসাই দিতে হবে, 5/13 প্লাস 12/13 ডিভাইডেড বাই কত সেক, না সেক হচ্ছে তোমার 13/12 আর হচ্ছে তোমার 5/12। তো যাই হোক অ্যান্সারটা মনে হয় 34 বাই কত আসবে, 34/39 না, অনেকে বলতেছো 34/39, হ্যাঁ 34/39 হবে আমাদের আনসার। তাহলে এই নাম্বারটা হয়ে যাবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হোপফুলি তোমরা সবাই এটা ক্লিয়ার। পরে যেটা আছে যে এইটা, এই অঙ্কটা আমি করতে চাচ্ছি না, তোমরা বলো উত্তর কত, কত নাম্বার।
ভেরি গুড, এই অঙ্কের উত্তর হচ্ছে -3/4 sin 3x। ঠিক আছে, করতে চাচ্ছি না, হিন্ট দিচ্ছি। হিন্ট হিন্ট হচ্ছে, দেখো যে সবার উপরে পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে আমরা এখানে একটা কি করব, 1/4 নিয়ে এসে সবার সামনে একটা 4 মাল্টিপ্লাই করে দিবা। 4 sin কিউব x প্লাস হচ্ছে 4 sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস হচ্ছে 4 sin কিউব 240 ডিগ্রি প্লাস x। এটা হিন্দি, মানে এটার তোমাদেরকে না করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এটার উত্তর মনে রাখবা। ঠিক আছে, এটার উত্তর মনে রাখবা যে -3/4 sin 3x আসে। তারপরে এটা কি করবা, এটাতে ফর্মুলা বসাবা যে 4 sin কিউব থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস হচ্ছে sin 3 থিটা। ওকে, এটা গেলা সবগুলাতে বসাই দিবা। বসাই দেওয়ার পরে দেখবা যে 3/4 sin 3x থাকবে, আর বাকিগুলোর মধ্যে sin c প্লাস sin d সূত্র যাবে, ওগুলো করে ফেলবা। ঠিক আছে, বাকিটা হোমওয়ার্ক। এরপরে দেখো পরেরটাতে আমরা যাচ্ছি, যে এই টাইপের প্রবলেম যদি থাকে, এই টাইপের প্রবলেম যদি আমার কাছে থাকে, সেই ক্ষেত্রে শর্টকাট দিয়ে হয় কিনা, আগে কোন শর্টকাট দিয়ে ভাইয়া, আগের শর্টকাট দিয়ে এটা তুমি যদি যদি করতে চাও, হ্যাঁ, তুমি এক্স এর একটা ভ্যালু ধরে সেই ভ্যালুটা দিয়ে এটার মানটা বের করে নিয়ে তারপরে অপশনের ভ্যালুর সাথে আবার টেস্ট করতে হবে, সেটা করতে পারো আর কি শোয়েব। আচ্ছা, এখানে একটা শর্টকাট শিখাইছিলাম আমরা, শর্টকাটটা কি মনে আছে কিনা তোমাদের, যে cos a প্লাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। এটা সূত্র ছিল যে এরকম একটা ছিল, একটা ছিল cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a। ফর্মুলা কি ছিল, বলছিলাম যে উপরে যদি প্লাস থাকে তাহলে এখানেও প্লাস হবে, যে tan 45 ডিগ্রি প্লাস a। উপরে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস হবে, tan 45 ডিগ্রি মাইনাস a। মাথায় রাখতে হবে যে উপরে প্লাস থাকলে এটা tan 45 ডিগ্রি প্লাস a, উপরে মাইনাস থাকলে tan 45 ডিগ্রি মাইনাস a। কিভাবে করতে হয়, হিন্ট হচ্ছে cos থিটা দিয়ে ভাগ, cos a দিয়ে ভাগ করতে হয়, ডিভাইড বাই cos a। ঠিক আছে, cos a দিয়ে ভাগ করার পরে একটা 1 আসে, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ধরতে হয়। এটা তোমরা প্রুফ করে দেখতে পারো যে cos a দিয়ে ভাগ করার পরে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ধরে নিয়ে তুমি হচ্ছে tan a প্লাস b বাই a মাইনাস b ফর্মুলা আনতে পারবা। তো এইখানে যে অঙ্কটা আমাদের আসে, যে এইখানে তোমার হচ্ছে cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি। তো দেখো এই যে cos 63 ডিগ্রি আছে, আর এখানে কি cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি। তো এই যে cos 63 ডিগ্রিকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, তাই না? দেখো তো, যে cos 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, তাহলে এটা sin 27 ডিগ্রি। cos 63 ডিগ্রিকে আমরা লিখতে পারি sin 27 ডিগ্রি। তাহলে আলটিমেটলি cos 27 ডিগ্রি প্লাস sin 27 ডিগ্রি, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে cos 27 ডিগ্রি মাইনাস, উপরে মাইনাস ছিল, এটা হবে প্লাস sin 27 ডিগ্রি। তাহলে এটা দেখো তো, মাইনাস যেহেতু আছে, অ্যান্সার হচ্ছে tan 45 ডিগ্রি মাইনাস a 27 ডিগ্রি। তাহলে tan 18 ডিগ্রি হচ্ছে আমাদের কি বলতো আনসার। এই ফর্মুলাটা দুইটা মাথায় রাখবে, এগুলো কিন্তু কাজে লাগে। আচ্ছা, তাহলে পরেরটাতে আমরা যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে আমাদের ফাংশন। তো শুরু করার আগে একটু স্টেপ করে নেই। আচ্ছা, তো এখন দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে ফাংশন। তো ফাংশনের যে চ্যাপ্টারটা আমাদের আছে তার মধ্যে টপিক যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো এখানে লেখাই আছে, যে ডোমেন, রেঞ্জ, ইনভার্স, তারপরে বিভিন্ন শর্তে ফাংশনের মান। ঠিক আছে, সংযোজিত ফাংশন, এটার ইংলিশ হচ্ছে কম্পোজিট ফাংশন। ঠিক আছে, কম্পোজিট ফাংশন। আর হচ্ছে তোমার ফাংশনের গ্রাফ এবং পর্যায়কাল। সো এই ধরনের জিনিসপত্রগুলো আছে। তো আমাদের এই টপিকগুলো আমরা যদি হচ্ছে যাই, প্রথমে এখানে খেয়াল করো, প্রথমে অঙ্কটায় দেওয়া হয়েছে যে একটা ফাংশনের ডোমেন বের করতে হবে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, যে হচ্ছে তোমার log x এর জন্য log x টু দি বেস a, এটা ডোমেন বের করার সিস্টেমটা হচ্ছে, মনে রাখবা যে কন্ডিশন, যে a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, আর x গ্রেটার দেন 0। ওকে, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, x গ্রেটার দেন 0। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে তোমার তিনটা কেস, যে বেজে যে জিনিসটা থাকবে, এটা লগ এর কন্ডিশন ছিল 9 10 এ পড়ছো, যে এই জিনিসটা 0 থেকে বড় হবে, এটার ভ্যালু 1 হওয়া যাবে না, এবং এটা যেটা থাকবে সেটা হচ্ছে তোমার কি হবে,
সেটা গ্রেটার দ্যান 0 হবে। এই তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে। এটা রেঞ্জ বের করা এত সহজ না, একটু ঝামেলা। সো জাস্ট ডোমেনটাই আমরা বের করবো, ঠিক আছে? এই ধরনের অঙ্কের রেঞ্জ বের করতে দিবে না তোমাকে, জাস্ট ডোমেনটাই বের করতে দিবে, কারণ রেঞ্জ বের করা একটু ঝামেলা আছে লগের যদি অনেক ভেজাল টেজাল থাকে। এফ এক্স হচ্ছে তোমার লগ এক্স প্লাস 1, আর এখানে আসছে 2x প্লাস 1। তো যদি তাই হয় তুমি খেয়াল রাখবা যে প্রথম কেস, এই বেজে কে আছে, বেজে আছে এক্স প্লাস 1, তাহলে এই এক্স প্লাস 1টা গ্রেটার দেন 0, এটা একটা কন্ডিশন। আবার এই বেজে জিনিসটা কি হবে না, নট ইকুয়াল টু 1, এটা একটা কন্ডিশন। আর যে 2x প্লাস 1 এটা হলো গ্রেটার দেন 0, এই যে এই x এর জায়গায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন 0। এই তিনটা কন্ডিশনই এট দ্য সেম টাইম স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে হচ্ছে x এর ভ্যালুটা গ্রেটার দেন -1, আচ্ছা x এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0, আর এখানে x এর ভ্যালুটা গ্রেটার দেন -1/2। এই তিনটাকে যদি আমি একটু অবজার্ভ করি, তাহলে দেখো তিনটা আমরা আঁকতেছি, নাম্বার লাইন আঁকতেছি। তো এখানে খেয়াল করো, এই প্রথম দুইটাকে আমরা একসাথে নাম্বার লাইনে আঁকতে পারি। যে x এর ভ্যালু এই যে এখানে মনে করো এটা -1, -1 থেকে কি বলতো, -1 থেকে বড়, তাহলে এই পুরাটাই হওয়ার কথা। কিন্তু আবার বলা হয়েছে যে কি হবে না, 0 ইকুয়াল হবে না। 0 আছে মনে করো এখানে কোনো জায়গায়, একটু বড় করেই আঁকি, এখানে মনে করো 0 আছে কোনো জায়গায়, তাহলে 0 ইকুয়াল হবে না, বাট -1 থেকে বড় হবে। তাহলে ওই প্রথম দুইটা কন্ডিশন এভাবে স্যাটিসফাই করা যায় যে -1 থেকে বড়, বাট 0 হচ্ছে না, আবার কি 0 থেকে বড়, এটা আসতেছে। আর এই লাস্টের কন্ডিশনটা x হচ্ছে -1/2, এটা হলো -1/2 মনে করো, তাহলে এই -1/2 থেকে বড়। তাহলে এই দুইটা কেসকে আমরা যদি কম্বাইন করে লিখি, তাহলে দেখো তিনটার কমন কেস কোনটা হবে। কমন কেস যদি তুমি নাও, তাহলে এই যে দেখো -1/2 এ থেকে বড়, 0 হচ্ছে না, তাহলে -1/2 থেকে বড়, 0 হচ্ছে না, আবার 0 থেকে কোন পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কেস। মানে -1/2 থেকে 0 আলাদা একটা পার্ট, আর একটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, এটা আলাদা একটা পার্ট, ইউনিয়ন হবে মাঝখানে। তাহলে -1/2 থেকে 0, তাই না, -1/2 থেকে 0 ইউনিয়ন কত, ইউনিয়ন হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি। হোপফুলি সবাই এটা ক্লিয়ার যে এই বেসে যে জিনিসটা থাকবে এটা গ্রেটার দ্যান 0, এটা নট ইকুয়াল টু 1, আর অন্যটা হবে কি গ্রেটার দ্যান 0। তাহলে আলটিমেটলি তোমার এটা হচ্ছে গ্রেটার দ্যান -1। তাহলে x এর ভ্যালু যদি -1 থেকে বড় হয়, তাহলে -1 থেকে বড় এই পুরোটা হওয়ার কথা, বাট 0 হবে না, তার মানে 0 বাদ। তাহলে এখানে কি হবে, তোমার 2x + 1 গ্রেটার দ্যান 0, বা x এর ভ্যালু -1/2 থেকে বড়। তাহলে এই জায়গাটা এই যে -1/2 আছে তার থেকে হচ্ছে তোমার বড়। তাহলে এই দুইটা কেসেরই কম্বাইনটা কি হবে, কম্বাইন করলে এই পার্টটা বাদ যাবে। তাহলে এই যে তোমার -1/2 তার থেকে বড়, বাট আবার 0 হবে না, সো 0 বাদ, আবার 0 এর পরে এগুলো সব হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেইন। সো এটাই হচ্ছে আমাদের কিন্তু আনসার। এরপরে বলা হয়েছে যে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ কত। তো এই ধরনের ফাংশন থাকলে সিম্পলি এই কাজটা করবা যে y = √9 - x²। তো সিম্পলি এটাকে যদি বর্গ করে দাও, তাহলে আসবে y² = 9 - x², বা এরকম হবে যে x² + y² = 3², এরকম একটা ব্যাপার চলে আসবে। তো তোমরা এটা দেখেই বুঝতে পারতেছো যে ভাই এটা সার্কেলের ইকুয়েশন। সার্কেলের যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা এরকম দেখতে হবে, যার সেন্টার হচ্ছে তোমার 0 0, যার সেন্টার হচ্ছে তোমার 0 0, এইখানে একটা পয়েন্ট হচ্ছে, রেডিয়াস হচ্ছে 3, তাহলে এই পয়েন্ট হচ্ছে 3 0, এই পয়েন্টটা হচ্ছে -3 0, এবং নিচে আর একটা পার্ট থাকবে, নিচে একটা পার্ট থাকবে, এই পয়েন্ট হচ্ছে 0,3, এই পয়েন্ট হচ্ছে 0,-3। তো যদি তোমাকে বলে যে y এর ভ্যালুটা পজিটিভ, তাহলে জাস্ট উপরের পার্টটা হবে যে y এর ভ্যালু জাস্ট পজিটিভ √9 - x², আর নিচের পার্টটার জন্য y এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ √9 - x²। তো প্রথমটার জন্য দেখো ডোমেন, ডোমেন মানে x এর সবথেকে ছোট মান হচ্ছে -3, x এর সবথেকে বড় মান হচ্ছে 3, তাহলে এইটা হচ্ছে তোমার ডোমেইন। ঠিক আছে, ডোমেইন হচ্ছে তোমার -3 থেকে 3 দুইটার জন্যই। আর উপরের পার্টের জন্য রেঞ্জ, রেঞ্জ হচ্ছে y এর পজিটিভ মানগুলা। তাহলে পজিটিভ মান বলতে তোমার কত আসতেছে, এখানে তোমার 0 থেকে 3, ঠিক আছে, 0 থেকে 3। আর যদি নিচের পার্টটা হইতো সেই ক্ষেত্রে রেঞ্জটা কত হবে, সেই ক্ষেত্রে রেঞ্জটা হবে হচ্ছে -3 থেকে 0। এই পার্টটা, নিচের পার্টটার জন্য রেঞ্জটা কত হবে, নিচের পার্টের জন্য রেঞ্জ হবে -3 থেকে 0। ঠিক আছে, তাহলে এখন দেখো কি হয়ে গেল, এই যে এ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার আমাদের, যেহেতু উপরের পার্টটা, তাহলে ডোমেইন হচ্ছে তোমার -3 থেকে 3, আর রেঞ্জ হচ্ছে কত, রেঞ্জ হচ্ছে তোমার 0,3। অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরে পরের পার্টটাতে আমরা চলে গেলাম। পজিটিভ কিভাবে বুঝবো, যে y = √9 - x² দেয়া আছে, এখানে সামনে কি মাইনাস আছে কোশ্চেনে, কোশ্চেনে তো সামনে মাইনাস নাই। কোশ্চেনে যদি এই রুটের সামনে মাইনাস থাকো তাহলে নিচের পার্টটা হইতো, কোশ্চেনে যদি রুটের সামনে প্লাস থাকে তাহলে শুধু উপরের পার্টটা হবে। ঠিক আছে, y এর ভ্যালুগুলো যেখানে শুধু পজিটিভ, এটা কিন্তু হাফ সার্কেল নির্দেশ করতেছে। ঠিক আছে, নট ফুল সার্কেল, কারণ এখানে রুট পজিটিভ পার্টটা আছে শুধু। ঠিক আছে উপমা, ওকে। পরের পার্টটাতে আমরা চলে যাচ্ছি। দেখো
এই যে এই জিনিসটা আমাদের আছে, তাহলে এই ফাংশনটার তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার ফগ এর ডোমেন কত হবে? তো এফ অফ জি অফ এক্স, এটা হলো ফগ এক্স, তাই না? তাহলে এফ ফগ অফ এক্স এটা যদি বের করতে চাও, তাহলে খেয়াল করো এইটা আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, জি অফ এক্স এর ভ্যালু, জি অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই ভ্যালুটা যদি তুমি এখন এখানে বসায় দাও, তাহলে রেজাল্টটা হবে কত বলতো? রেজাল্টটা হবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? দীপান্বিতা জিজ্ঞেস করে ভাইয়া নিচেরটা হলো না কেন? আমি তো বারবার বলে বলতেছি যে যদি মাইনাস থাকতো সামনে তাহলে জাস্ট নিচের পার্টটা আসতো আনসার। এখানে কি সামনে মাইনাস ছিল? কোয়েশ্চেনের মধ্যে কি সামনে মাইনাস আছে? তাহলে শুধুমাত্র পজিটিভ পার্টটা আনসার হবে। ঠিক আছে দীপান্বিতা? দীপান্বিতা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই? আমি ধরে নিচ্ছি বুঝতে পারতেছো। তাহলে এখানে যে জিনিসটা আসতেছে দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হইলো নিচেরটার জন্য এই মাইনাস থ্রি কমা জিরো কেন লিখছি? তুমি বলতেছো ভাইয়া জিরো কমা মাইনাস থ্রি কেন লেখেন নাই? আচ্ছা, কোন জায়গায় দেখছো যে হচ্ছে এই যে ব্যবধি লেখার সময় বড়টা আগে লিখে আর ছোটটা পরে লিখে? দীপানিতা, ব্যবধি লেখার সময় কিভাবে লিখে? ছোটটা আগে লিখতে হয় আর বড়টা পরে লিখতে হয়। ঠিক আছে? মানে এটা হলো সব থেকে ছোট মান, এইখানে বলবে ছোট আর এখানে বলবে বড়। ওকে? কোন জায়গায় দেখবা না যে ব্যবধি লেখার সময় বড়টা আগে লিখছে। তো যাই হোক, এটা বলো না এখন এসে। এইটা যদি আমাদের এখন ওয়াই হয়, তো আগের বারের মতো ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো বর্গ করে দিলে কি হবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তো এটা কিন্তু একটা সার্কেলের ইকুয়েশন, যার হাফ সার্কেলের ইকুয়েশন, জাস্ট উপরের পার্টটা লাগবে। ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা। তো এখানে এটা হলো মাইনাস ওয়ান কমা জিরো, এটা হচ্ছে ওয়ান কমা জিরো। তাহলে আলটিমেটলি এটা ডোমেনটা হবে হচ্ছে এই পার্টটা, ডোমেনটা হবে জাস্ট এই পার্টটা। তাহলে এটা কত হবে বলতো? এটা হবে মাইনাস ওয়ান থেকে ওয়ান। ঠিক আছে? মাইনাস ওয়ান থেকে ওয়ান, এটা হচ্ছে আমাদের আনসার। ও আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আচ্ছা ভেরি গুড, সরি আমি খেয়াল করি নাই, খুবই দুঃখিত। তাহলে এটা হবে না, খুবই দুঃখিত। আচ্ছা, এখানে আসতেছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে আসতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা কিন্তু আবার ইয়া হচ্ছে যে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এটা কি আসতেছে? একটা হাইপারবোলা আসতেছে। তো হাইপারবোলার জন্য আমাদের ছবিটা কেমন হবে? এর ভ্যালুটা হচ্ছে ওয়ান, তাহলে এরকম দেখতে একটা হাইপারবোলা হবে। উপরে একটা পার্ট থাকবে, এখানেও এই সাইডে একটা পার্ট থাকবে হাইপারবোলা। এই পয়েন্টটা হচ্ছে ওয়ান কমা জিরো, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো। তাহলে এই হাইপারবোলার নিচের এই সাইডে একটা পার্ট থাকার কথা। তো নিচের পার্টটা কখন নিবা? নিচের পার্টটা তখনই নিবা যদি ওয়াই এর মানটা এরকম হইতো মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর উপরের পার্টটা তখন নিবা ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? এরকম জিনিসপত্র ছিল। তাহলে একটু খেয়াল করবা যে এইখানে ওয়ান থেকে শুরু করে এই দিকে যাচ্ছে, মাঝখানে এই পার্টটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে এখন। ঠিক আছে? ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, আবার এই মাইনাস ওয়ান থেকে শুরু করে এই যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান সমান, সমান হতে পারে না, এবং ওয়ান থেকে ইনফিনিটি মাঝখানে হচ্ছে ইউনিয়ন। তাহলে এটা হলো আমাদের ডোমেইন। আর রেঞ্জ কি হবে? এই ফাংশনের জন্য রেঞ্জটা হবে হচ্ছে তোমার, দেখো জিরো থেকে ইনফিনিটি। ঠিক আছে? জিরো থেকে ইনফিনিটি। আর এই ফাংশনের জন্য রেঞ্জটা হবে হচ্ছে তোমার এই যে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে সেখান থেকে জিরো পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো। ওকে? বুঝতে পারছো সবাই? দেখো তো গ্রাফ থেকে, গ্রাফ থেকে ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা সরি, এটা ডি নাম্বার হবে কারেক্ট আনসার, তো ইকুয়াল টু ছিল, সরি। ঠিক আছে? এটা তো হাইপারবোলা আসছে। ঠিক আছে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এইটা আমরা হচ্ছে লেফট মানে যদি এই পাশে নিয়ে আসো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স স্কোয়ার বাই ওয়ান ওয়াই স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এ সমান বি সমান ওয়ান। এটা কিন্তু একটা অধিবৃত্ত বা হাইপারবোলার ইকুয়েশন আসছে, যার শীর্ষগুলা কি কি? একটা হচ্ছে ওয়ান জিরো, একটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো। এরকম একটা হাইপারবোলা হবে, এরকম একটা হাইপারবোলা হবে। ব্লু পার্টটা হচ্ছে কি? ওয়াই এর ভ্যালুগুলো পজিটিভ, মানে জাস্ট প্লাসটা হইলে উপরের পার্টটা হইতো আর মাইনাসটা হইলে নিচের পার্ট হইতো। তো দেখো এই ডোমেইনটা কি, দেখো এই পার্টের মধ্যে কিন্তু গ্রাফের কিছু নাই, শুধুমাত্র এই যে ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত গ্রাফ আছে, আবার এই যে মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত গ্রাফ আছে। তাহলে ডোমেইনটা হচ্ছে এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, আবার এখানে ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, যেটা ইকুয়াল টু হচ্ছে, সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর যদি ওয়াই এর পজিটিভ পার্টটা নাও তাহলে দেখো ওয়াই এর মানটা জিরো থেকে শুরু করে ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে জিরো থেকে ইনফিনিটি। আর যদি নেগেটিভ পার্টটা নিতে, যে ওয়াই এর নেগেটিভ মানটা যদি নাও তাহলে আসতেছে কি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরো পর্যন্ত।
করতো। তাহলে এখন মনে হয় গ্রাফ থেকে যাদের প্রবলেম ছিল সোয়েব জিজ্ঞেস করছিলাম, মনে হয় তোমার কাছে ক্লিয়ার। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এখানে এটা ম্যাটার করতেছে না, এটা কোনিক্স না, এখানে আমরা জাস্ট হচ্ছে গ্রাফের ডোমেন রেঞ্জ বের করতে পারলেই হলো। আচ্ছা, এরপরে খেয়াল করো যে এরকম জিনিসটা আছে, ঠিক আছে, 2f of x plus 3f of minus x is equal to x square minus x plus 1। তো মনে রাখবা যে আমাদের এখানে fx এর ভ্যালুটা বের করতে হবে, বাট একটা ইকুয়েশন আছে যার মধ্যে f of x ও আছে f of minus x ও আছে, মানে একটা ইকুয়েশন দুইটা আননোন, তাহলে কিন্তু এটা সলভ করা যায় না নরমালি কিন্তু এটা কি করা যায় না, সলভ করা যায় না। তো এই জন্য আমরা যেটা করব এখন, দুইটা ইকুয়েশন বানানোর চেষ্টা করব। যেহেতু একটা ফাংশন x এর পরিবর্তে আমি মাইনাস এক্স বসাইতে পারি, বসালে তোমার যে x এর পরিবর্তে যেমন 2 বসানো যায়, x এর জায়গায় 3 বসানো যায়, তো আমি x এর পরিবর্তে মাইনাস এক্স বসালে দেখো কি হবে। কেন মাইনাস এক্স বসাচ্ছি, কারণ এটাতে মাইনাস এক্স আছে। এই প্রথমটা এখন মাইনাস এক্স হয়ে যাবে, পরেরটা এখন হচ্ছে এক্স হয়ে যাবে, এবং এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, খেয়াল করতে বুঝতেছো কিনা যে এই যে জিনিসটা আছে এখানে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসায় দাও তাহলে আরেকটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে। এই কি সবাই বুঝছি? দেখো তো, যেহেতু এটা ফাংশন, এক্স এর পরিবর্তে আমরা যা ইচ্ছা তাই বসাতে পারতেছি। ক্লিয়ার কিনা সবার কাছে? তাহলে মনে হয় ক্লিয়ার সবার কাছে, ঠিক আছে। একটা ইকুয়েশন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2f of x plus 3f of minus x is equal to x square minus x plus 1। আর এইখানে পরেরটা যেটা আসতেছে এই 3f of x minus plus 2f of minus x, আর এখানে আসতেছে x স্কোয়ার প্লাস x প্লাস 1। এখানেও মাইনাস আসছে, আমি জাস্ট একবারে লিখে দিচ্ছি যে এই মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস দিলে প্লাস হয়ে যাচ্ছে, আর এই 1 এর জায়গায় তো কিছু হচ্ছে না, ঠিক আছে। নাইম বোঝা গেছে? এখানেও আসছে, আমি জাস্ট একবারে লিখে দিছি। আচ্ছা, তো খেয়াল করো, এইটাকে তুমি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে তুমি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন দাও। তো খেয়াল করো যে যদি তাই হয়, এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে তাড়ানো। দেখো দুইটা ইকুয়েশন দুইটা আননোন, তার মানে সলভ করা যাবে। এটাকে তাড়ানোর জন্য 1 নাম্বারকে কত দিয়ে গুণ করতে চাচ্ছ আর 2 নাম্বারকে কত দিয়ে গুণ করতে চাচ্ছ আমাকে বলো। 1 নাম্বারকে কত দিয়ে গুণ করবা, 2 নাম্বারকে কত দিয়ে গুণ করবা? 2 নাম্বারকে কত দিয়ে গুণ করবা? 1 নাম্বারকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর 2 নাম্বারকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তারপরে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা হলো কাহিনী, বাচ্চাদের জিনিস। 1 নাম্বারকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 4f of x প্লাস হবে কত, 6f of minus x, আর এখানে হবে 2 দিয়ে গুণ করলে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। আচ্ছা, আর 2 নাম্বারকে যদি আমি হচ্ছে 3 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে 9f of x, আর এখানে আসবে কত, 6f of minus x, আর এখানে হবে হচ্ছে 3x স্কয়ার প্লাস 3x প্লাস 3, এরকম আসবে। তো এখন যদি তুমি সিম্পলি বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমাদের এই f of minus x টা কাটা চলে যাবে। আমরা ওইটা বের করতে চাচ্ছিলাম না, আমরা জাস্ট fx বের করতে যাচ্ছি, এটা কাটা চলে যাচ্ছে। তাহলে দেখো এরকম আসছে -5f of x is equal to, দেখো এখানে কাটাকাটি করলে এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার থাকবে, আবার এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স, আর এখানে থাকবে -1। তাহলে -5 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে fx এর ভ্যালুটা হয়ে যাবে 1/5 x স্কোয়ার প্লাস 1/5 x, আর একটা কত আসবে, প্লাস 1/5, এরকম দেখতে চলে আসবে। তাহলে আলটিমেটলি কোথাও একটা ভুল হয়েছে, ও এটা -5x হবে, ঠিক আছে। তাহলে এটা শুধু x হবে, তাহলে এটা আলটিমেটলি এ নাম্বারটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? সুন্দর না? যদি তোমাদের হচ্ছে অঙ্কটাতে, এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো যে এখানে যেহেতু fx এর সাথে f of মাইনাস এক্স ছিল, একটা ইকুয়েশন ছিল, দুইটা বাড়ানোর জন্য আমরা যেটা করলাম যে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাই দিয়ে আরেকটা ইকুয়েশন পাইলাম, তারপর জাস্ট বেসিক্যালি অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, সমাধান করলে এফএক্স এর মানটা পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন ছিল, মনে করো যে এরকম জিনিসটা ছিল যে মনে করো 2f of x প্লাস 3f(x plus 7), তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা সলভ করার জন্য মনে করো তোমাকে কোয়েশ্চেন করলে fx is equal to কত, x এর পরিবর্তে কি বসাবা, x এর পরিবর্তে কি বসাবা বলো তো? x এর পরিবর্তে 1/x বসাইতে হবে। ওকে, মনে রাখবা যে ডান পাশে যেটা আছে ওটা তাড়াইতে হবে। তো তাহলে আলটিমেটলি আরেকটাতে x এর পরিবর্তে 1/x বসাইলে তুমি কিন্তু হচ্ছে আরেকটা পেয়ে যাবা। হোপফুলি তোমরা এটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে পরেরটাতে আমরা যাচ্ছি। দেখো যে এই যে ফাংশন দেয়া আছে, এই ফাংশনটাতে তোমার দেয়া আছে
বলা হয়েছে যে তোমার সুন্দর ডিফাইন্ড একটা ফাংশন যে f3/2 আর f ইনভার্স 2/3 এটার ভ্যালুটা বের করতে হবে। তো fx এর ভ্যালু বা y এর ভ্যালুটা দেয়া আছে x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3। যদি মাল্টিপ্লাই করে দাও xy মাইনাস 3y ইজ ইকুয়াল টু x মাইনাস 2। তাহলে বোথ সাইড থেকে যদি আমরা একটা x কমন নিয়ে নিই, তাহলে x কমন নিলে আসবে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3y প্লাস মাইনাস 2। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 3y মাইনাস 2 ডিভাইডেড বাই y মাইনাস 1, বা f ইনভার্স y এর মানটা হচ্ছে 3y মাইনাস 2 ডিভাইড বাই y মাইনাস 1। তাহলে দেখো আমরা যেটা যেটা পাচ্ছি যে f x এর ভ্যালুটা হচ্ছে x মাইনাস 2 x মাইনাস 3, আর f ইনভার্স x এর ভ্যালুটা কত? f ইনভার্স x এরটা হচ্ছে 3x মাইনাস 2 ডিভাইড বাই x মাইনাস 1। তাহলে তোমাকে বলা হয়েছে কি f 3/2, f অফ 3/2 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে f অফ 3/2 এর ভ্যালুটা কত হবে? 3/2 মাইনাস 2, 3/2 মাইনাস 3, এটা করলে আসবে মনে হয় 1/3। আর f ইনভার্স 2/3 যদি বের করতে চাও তাহলে এটা হবে 2/3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2/3 মাইনাস 1, এটা হয়ে যাবে 0। তো এই দুটো যদি তুমি এখন যোগ করে দাও, যোগ করে দিলে যেটা আসবে, এই দুটো যদি যোগ করে দাও, যোগ করে দিলে জাস্ট আসবে তোমার হচ্ছে 1/3। তাহলে 1/3 মানে কি? মানে হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এ আর বি এর কাজ হচ্ছে এটা ডিফাইন করে দিছে যে হচ্ছে তোমার ফাংশনটা ডোমেন আর রেঞ্জ কত, ডোমেন আর কোডোমেন কত। ঠিক আছে, অন্য অঙ্কের জন্য এটা তোমার কাজে লাগতে পারে যে যদি তোমাকে সার্বিক সার্বিক কিনা বের করতে বলে সেই ক্ষেত্রে কোডোমেন দেয়া আছে, কোডোমেন আর রেঞ্জ সমান হইলে, এখানে দেখো কোডোমেন আর রেঞ্জ সমান, এক্ষেত্রে যদি তোমার লাগতো মানে এই ইনভার্স যে ডিফাইন্ড এটার জন্য হচ্ছে তোমার মানে এই এ আর বি দেয়া আছে যে এখানে রেঞ্জ কত হবে। এটা যেহেতু তোমার এফ ইনভার্স এক্স, তাহলে রেঞ্জ হবে কি? রেঞ্জ হবে হচ্ছে তোমার এই যে ওয়াই মাইনাস 1 নট ইকুয়াল টু 0, মানে কি y নট ইকুয়াল টু 1। তাহলে রেঞ্জ হচ্ছে তোমার অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1, এবং এটাই কিন্তু তোমার হচ্ছে কিসের সমান? কোডোমেনের সমান। সো কোডোমেন যেহেতু রেঞ্জের সমান, তাহলে এই ফাংশনটা হচ্ছে সার্বিক। একটা ফাংশন একক এবং সার্বিক হলেই তার ইনভার্স থাকে। ঠিক আছে, একটা ফাংশন একক এবং সার্বিক হলেই তার কি থাকে? ইনভার্স থাকে। সো এই জন্য তোমার হচ্ছে এই ক্ষেত্রে ইনভার্স আসতেছে। ঠিক আছে, হোপফুলি তোমরা সবাই এটা ক্লিয়ার। না ভাইয়া 2 আসে না, 0 আসে। ঠিক আছে, যাই হোক, যে এই অঙ্কটা জাস্ট তোমার এই যে এইটা ডিফাইন করা হয়েছে, এটা তোমাকে বোঝানোর জন্য যে তোমার যে ইনভার্স যে এফ ইনভার্স এক্স যেটা লিখছে এটা যে ডিফাইন্ড, এটা বোঝার জন্য। এফ ইনভার্স এর মান 2 আসে। এফ ইনভার্স এর মান কিভাবে 2 আসে ভাইয়া? ও আচ্ছা, আমি মনে ভুল করছি এখানে, না 4/3 মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা না আমি ভুল করি নাই, আমি এইখানে ভুল লিখছি। ঠিক আছে অঙ্ক, বুঝছো? ঠিক আছে, এখানে হচ্ছে 3 ছিল, এক্স এর ভ্যালু 2/3, আমি চিন্তা করার সময় লিখছি যে হচ্ছে কাটাকাটি করছি, বাট লিখছি হচ্ছে 2। ঠিক আছে, এখানে 3 ছিল, মানে ওইখানে ভুল লিখছি। এখন ঠিক আছে, যারা যারা অবজেকশন দিতেছিলাম, নাকি ঠিক নাই? হোপফুলি এখন ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাই। কেউ কিছু বলে না। তোমরা হচ্ছে ভুল ধরো হচ্ছে আমার যেখানে ভুল হয়েছে ওইটা দেখো না, যেখানে খেয়াল করো যে ভাই ওইখানে ভুলের জন্য যে উত্তরটা আসছে সেটা হবে রাইট, তাই না? আচ্ছা, আর ব্রেক দেওয়া যাবে না, আর ব্রেক দেওয়া যাবে না। কয়টা বাজে? রাত 10টা বাজে প্রায়। আমার এখনো অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বাকি আছে। হ্যাঁ, রিটেনে বের করতে বললে তোমার হচ্ছে অবশ্যই ইয়া দেখাতে হবে, মানে এক এক সার্বিক বের করে দেখাতে হবে, তারপর হচ্ছে ইনভার্স বের করবা। যাই হোক, পড়তে যাচ্ছি। এই ডিফারেন্সিয়েশনের যে যে টপিকগুলো আমাদের আছে সেগুলো এখানে লেখা আছে, স্লাইড থেকে দেখে নিও। আসলে আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এই ফাংশনটার কি করতে হবে? লিমিটিং ভ্যালু বের করতে হবে। সো লিমিটিং ভ্যালু মানে কি? তোমরা আগে প্রথমে ফাংশনের ভিতরে মান বসাবা। বসায় যদি দেখো ই টু দি পাওয়ার 0 মাইনাস কস 0 ডিভাইডেড বাই কি 0 স্কোয়ার, তো এটা আসতেছে 1 মাইনাস 1/0 হুইচ ইজ 0/0। তাহলে 0/0 আসতেছে, 0/0 না এসে যদি 5 আসতো এটার মান, ওইটাই আনসার। কিন্তু যেহেতু তোমার এখানে 0/0 আসছে, তার মানে এটাকে হসপিটালে পাঠাতে হবে। তাহলে আমরা হসপিটালে পাঠাচ্ছি, চলো। লিমিট এক্স টেন্ডস টু 0, হসপিটালে পাঠালে কি হচ্ছে? এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে আমরা ডিফারেন্সিয়েশন করব, মানে উপরে একবার ডিফারেন্সিয়েশন, নিচে একবার ডিফারেন্সিয়েশন। তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x। আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাহলে এটা প্লাস sin x হয়ে যাবে। আর x স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এটা হচ্ছে কি? এটা যদি রিজনে করো তাহলে এটা লিখে দিবা লা হসপিটাল রুল।
ঠিক আছে, লা হসপিটাল রুল, এটা তুমি যে করছো এই ওর উপরে একটা ক্যাপ দিও। যাই হোক, ক্যাপ না দিলেও হবে, নাম্বার কাটবে না। তো যাই হোক, কি বললাম আমরা, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 2x, আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, এরকম আসতো। এখনো 0/0 আসে, বাট আমরা একটু ভাঙতে পারি জিনিসটাকে। খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0, এই যে এই জিনিসটা তোমরা একবারে বুঝো কিনা, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর sin x বাই 2x, এটা কি তোমরা একবারে বুঝো? দেখো তো, ভেঙে দিছি, যে এটার সাথে এটা ভাগ করলা, এটা দিয়ে ভাগ করলা, বুঝো একবারে না? 1/0 আকারে থাকলে করা যায় না। লাপিটাল অনলি ফর কত? অনলি ফর হচ্ছে 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি। মাথা রাখবা, অন্য কোনো কেসে এটা অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? এখন খেয়াল করো, তাহলে এখানে যদি তুমি চিন্তা করো যে লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর একটা কি হবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2x আছে না, তাহলে x আর একটা হাফ আলাদা করে ফেলি। তোমরা জানো যে এটার মানটা অবশ্যই 1 হবে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 0 স্কোয়ার, আর এটা থাকতেছে শুধু হচ্ছে হাফ ইন্টু 1, তাহলে 1 প্লাস হাফ, রেজাল্ট আসছে কত? 3/2। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে, অনেকে ডি আনসার দিতেছো, কেন ডি দিতেছো আমি জানি না, তোমরা মনে হয় উল্টা লিখছো। তো যাই হোক, সবাই ক্লিয়ার থাকার কথা। চলেন পরেরটাতে আমরা যাই। পরেরটাতে বলছে যে এটার মানটা বের করতে হবে। তো এটা যদি এমসিকিউতে আসে, রিটেনে আসলে কিভাবে করতে হবে এটা তো তোমরা জানোই। এমসিকিউতে আসলে আমরা এই ফর্মুলাটা দেখলে অ্যাপ্লাই করবো, যে x টেন্ডস টু 0 1 প্লাস ax টু দি পাওয়ার কি b বাই x প্লাস c, এরকম যদি হয় অ্যান্সারটা হচ্ছে মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার x এর সহগ আর 1 বাই x এর সহগ, ই টু দি পাওয়ার ab। সিমিলার যদি এরকম হইতো ফর্মুলাটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস a বাই x, আর এটা হলো bx প্লাস c, এর জন্য ফর্মুলাটা কি, এখানে x এর সহগ আর 1 বাই x এর সহগ, ই টু দি পাওয়ার ab। মনে রাখতে হবে ফর্মুলাটা খুব সুন্দর, ই টু দি পাওয়ার x এর সহগ ইনটু 1 বাই x এর সহগ। তাহলে এখানে যদি করো, তাহলে আলটিমেটলি এই ক্ষেত্রে অ্যান্সারটা কিরকম হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x, এখানে 5x কে x দিয়ে ভাগ করলে তোমার আসবে একটা কত 5, আর এখানে আসবে 3/x। তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার x এর সহগ, আর এটা কি 1 বাই x এর সহগ, 7 টাইমস 3 আসবে ই টু দি পাওয়ার 21। তাহলে সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট আনসার। শেষ। এরপরটাতে আমরা যাচ্ছি, এটা আছে, এই অঙ্ক তো মনে হয় না করে দেওয়া লাগবে। এই অঙ্কের জন্য ডিরেক্ট ফর্মুলা কি, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটার ফর্মুলা ছিল n a টু দি পাওয়ার n মাইনাস 1, এবং এটাকে যদি আমরা একটু মডিফাই করতাম তখন ফর্মুলাটা এরকম হয়ে যেত যে x টেন্ডস টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। এটার ফর্মুলা কি ছিল, এই যে m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে ফর্মুলাটা কি হবে, এটার ফর্মুলাটা এরকম হবে যে m এর ভ্যালু হচ্ছে 11/2, n এর ভ্যালু হচ্ছে তোমার 3/2, তাহলে 11/2 বাই 3/2 m বাই n ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস n। তো করে দেখো, এখানে তোমার এই যে 2 2 কাটা যায়, রেজাল্ট আসছে 11/3 ইন্টু 7 টু দি পাওয়ার 8/2 মানে 4। তাহলে আলটিমেটলি তোমার এই যে বি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই ফর্মুলাটা মনে রাখবা, এটা কিন্তু কাজে লাগবে, ডাইরেক্টলি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? x টেন্ডস টু a x টু দি পাওয়ার n m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে 11/3 7 টু দি পাওয়ার 4। শেষ। এরপরে দেখো এটার মান কত হবে। এই অঙ্ক আমরা, তোমাদের মনে আছে কিনা দেখো তো, এই যে 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 বাই হচ্ছে কত 2/1 মানে 2। এই সি নাম্বার আনসার মনে আছে এটা তোমাদের সবার? কোএফিশিয়েন্ট গুলা নিলেই হয়ে যায়। এই অঙ্কটা করার সহজ সিস্টেম কি, যদি তোমার রিটেনে আসে তো তোমরা এখানে লাপিটাল তো অ্যাপ্লাই করতেই পারো, sin c মাইনাস sin d সূত্র অ্যাপ্লাই করতে পারো, বাট বেস্ট প্রসেস কি, এই যে sin 5x টা ছিল এটাকে আকাশ থেকে পদ্ধতিতে একটা 5x দিয়ে ভাগ করে দিবা, তাহলে একটা 5x দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, মাইনাস এই যে sin 3x যেটা ছিল এটাকে আকাশ থেকে পদ্ধতিতে একটা 3x